শুরুতেই মাই টিভি বিশেষ সংবাদ। স্বস্তি মিলছে না নিত্যপণ্যের বাজারে, বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে টিসিবি ট্রাক সেল। মধ্য ও নিম্নবিত্তরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কম দামে টিসিবি পণ্য কিনে কিছুটা হলেও স্বস্তি মিলত তাদের। অন্যদিকে টিসিবি বলছে, ট্রাক সেল পরিচালনায় তারা প্রস্তুত থাকলেও বাজেট না থাকার এই ইস্যুতে অনুমতি দিচ্ছে না বাণিজ্য মন্ত্রণালয়। সাইদুর রহমান নাবিরের রিপোর্ট। নুন আনলে তেল নেওয়া যায় না, তেল নিলে চাল নেওয়া যায় না। মনে করি যে পয়সা কামাই করি, পয়সা দিয়ে সংসার চালার মতো না। নিত্যপণ্যের বাজারের এমন অস্থিরতায় চরম বিপাকে নিম্ন আয়ের মানুষগুলো। জীবনটাই তো কষ্ট, আগে ইনকাম করতাম 1000 বর্ষ, এখন নয় 400-500। বাসা ভাড়া দিবার গেলে তো না খায় থাকতে হবে, গ্যারেজে থাকি, কি করুন। এমন পরিস্থিতিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের আরেক দুঃসংবাদ, আর তা হচ্ছে বন্ধ করে দেয়া হয়েছে টিসিবির ট্রাক সেল। পাশাপাশি ফ্যামিলি কার্ড স্মার্ট করার সময় বাতিল করা হয়েছে 43 লাখ ফ্যামিলি কার্ড। সবকিছু মিলিয়ে দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতির সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির এমন সিদ্ধান্তে মাথায় হাত নিম্ন আয়ের মানুষগুলোর। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় টিসিবির ট্রাক থেকে কম দামে পণ্য কিনে কিছুটা হলেও উপকৃত হতো নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। এমন সিদ্ধান্ত নিয়ে কি বলছেন টিসিবি? কথা হয় ঢাকা বিভাগের দায়িত্বে থাকা এই কর্মকর্তার সাথে। অক্টোবর 2024-এর 24 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 2 মাস 8 দিন টিসিবি ট্রাক সেল করেছে বাড়তি মানুষকে সুবিধা দেওয়ার জন্য, তেল, চিনি এবং মসুর ডালটা যেন 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর বাইরে পেয়ে থাকে। এছাড়া বিভিন্ন সময় হয়তোবা আমরা পেঁয়াজ বা অন্য কোনো সময় আলু এটা ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করতাম, এটা বিশেষ নির্দেশনায়। তার বাইরে টিসিবি কোনো ট্রাক সেল করে না। এর বাইরেও যদি বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে নির্দেশনা দেয় বিভিন্ন সময় ট্রাক সেল পরিচালনা করার জন্য, সেটাও আমরা করব। স্মার্ট ফ্যামিলি কার্ডটা যখন আমরা করেছি তখন আপনি জানেন যে হাতে লেখা যে কার্ডটা ছিল, এই কার্ডটা কিন্তু সারা দেশে একটা সেন্ট্রাল ডাটাবেজে ছিল না। যার যার এখান থেকে হাতে লেখা যে ওয়ার্ড বা ইউনিয়ন থেকে হাতে লেখা কার্ড ছিল। যখন আমরা এনআইডি ইন্টিগ্রেশন করেছি তখন এক পরিবারের স্বামী পেলে ওয়াইফ পাবে না, ওয়াইফ পেলে স্বামী পাবে না। এইভাবে সারা বাংলাদেশে পরিবারের মধ্যে একজন করে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পণ্য দেওয়ার জন্য স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে। এছাড়াও যেই ভদ্রলোকটা ফ্যামিলি কার্ড করেছে তাদের যদি মোবাইল নাম্বারটা নিজের এনআইডি দিয়ে কেনা না থাকে তাহলেও ফ্যামিলি কার্ড হয়নি। তো এইভাবে 37 লাখ বাদ পড়ে গিয়েছে। দ্রুত স্মার্ট ফ্যামিলি কার্ড দেয়া হবে এবং রমজান মাস সামনে রেখে টিসিবির রয়েছে পণ্য সরবরাহের প্রস্তুতি। আমরা বরাবরের মতো রমজানে তেল, চিনি, মসুর ডালের পাশাপাশি ছোলা এবং খেজুর দিয়ে থাকি। চলতি বছরও আমরা সেই একই কাজ করব। রমজানের সাথে তেল, চিনি, মসুর ডাল এবং তার সাথে ছোলা, খেজুর দিব। খাদ্য অধিদপ্তর থেকে আমাদের ডিলারদেরকে জনপ্রতি 5 কেজি করে চাল সরবরাহ করে, সেটাও দেওয়া হবে। অর্থাৎ মোট 6টি পণ্য এবার রমজানে আমরা দিব। তার মধ্যে ঢাকা সিটিতে 6টি পণ্য পাবে, ঢাকার বাইরে অন্যান্য জায়গায় 5টি পণ্য পাবে। অর্থাৎ ঢাকা সিটি এবং চট্টগ্রাম সিটিতে খেজুর দেওয়ার পরিকল্পনা রয়েছে, বাকি অন্যান্য জায়গায় ছোলা দেওয়া হবে 1 কেজি করে প্রত্যেকটা পরিবারকে। বরাদ্দ না থাকায় টিসিবি ট্রাক সেল বন্ধ করা হয়েছে। তবে দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তন করলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা হলেও স্বস্তি মিলবে নিম্ন ও মধ্য আয়ের মানুষগুলোর। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রানিং অ্যালাউন্স সহ কয়েকটি দাবিতে কর্মবিরতি পালন করছে রেলওয়ে রানিং স্টাফরা। এতে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। যাত্রীরা পড়েছেন বিপাকে। মূলত বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া ও আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিতে গেছে রেলের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। এদিকে ট্রেনের বিকল্প হিসেবে যাত্রী পরিবহনের জন্য সারা দেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ক্রয়কৃত রেল টিকিটের মাধ্যমে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহে যেতে পারবেন যাত্রীরা। দুই পাশে সংযোগ সড়ক না থাকায় পড়ে আছে 37 লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ। জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার আলাই খালের উপর নির্মিত এই ব্রিজটি কেন নির্মিত হয়েছে তা জানেই না গ্রামবাসী। কর্তৃপক্ষ বলছে
প্রয়োজনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইসলামপুর প্রতিনিধি বাইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। জামালপুরের ইসলামপুর উপজেলার কাচিহারা এলাকায় ধান খেতে এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বৃষ্টি। নির্মিত বৃষ্টি অযোগ্য স্থানে পড়ে থাকায় কৃষকের ফসল ঘরে তুলতে পোহাতে হয় বিড়ম্বনা। রোগীদের হাসপাতালে সঠিক সময়ে পৌঁছাতে হিমশিম খেতে হয় স্বজনদের। বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদেরও। আমরা স্কুলে যেতে পারি না, আমাদের অনেক সমস্যা হয়। জঙ্কা পানি আসে, অঙ্কা আমরা ভুড়া দিয়ে ভেড়া দিয়ে আমরা যাতায়াত করি, আমাদের অনেক সমস্যা হয়। পোলাপান রাস্তাঘাট মানে স্কুলে যাইতে পারে না, কোনো কিছু করতে পারে না, আমাদের তো কোনো কাজই আসে নাই। আমি বন্যা দিন এলে নৌকা দিলে আশা করি, এখন বর্তমানে তো কোনো পথ নাই। ঠিকাদার ব্রিজের কাজ নিয়ে ঠিকাদার পালাই গেছে, আমাদের এই ব্রিজের কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। আমরা অসুখ বিসুখ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় না। এটা বিয়ে শাদী ব্যাপারে মানুষে আঙ্গেরে জিনিসটা যেমন হেলা করে। সেতু কালভার্ট প্রকল্পের আওতায় 2022-23 অর্থ বছরে 10 ফুট দৈর্ঘ্য ও 5 ফুট প্রশস্ত এই সেতুটি 37,21,170 টাকা ব্যয়ে নির্মাণ করে কথা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 23 সালের নভেম্বর মাসে সেতুটি নির্মাণ করা হয়, অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে তারা এই ব্রিজটি নির্মাণই করেনি। মেয়র সাহেব করছিল, মেয়র সাহেবের লোক দিয়ে করাইছিল। ওটা কোন অবস্থায় আছে এটা তো আমি বললাম না, অফিস বলতে পারবো কোন অবস্থায় আছে। ওটা আমার লাইসেন্স ওরা করছে, অনেকে লাইসেন্স ইউজ করে তো জানেনি তো। ঘটনা সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। পৌরসভার বৃষ্টির বিষয়ে শুনেছি, সেটি আমরা তদন্ত করে দেখছি। সেখানে যদি কারো গাফেলতি থাকে আমরা সেটিও ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের যেন অপচয় না হয় সেজন্য এটিকে কিভাবে ওয়ার্কেবল করা যায় আমরা সেই প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি। সেতুটিকে মানুষের ব্যবহার উপযোগী করতে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ। দুর্ভোগ কমবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ইলিয়াস কমল, মাইটিভি। পাবনার ঈশ্বরদীতে মুড়ি কাটা পেঁয়াজে ব্যাপক দরপতনে লোকসানে পড়েছেন কৃষকরা। প্রথমে প্রতিকূল আবহাওয়ায় ফলন বিপর্যয়, পরে উত্তোলন মৌসুমে দাম কমে যাওয়ায় দিশেহারা তারা। ন্যায্য মূল্য নিশ্চিতে পেঁয়াজ উত্তোলন মৌসুমে বিদেশি পেঁয়াজ আমদানি সাময়িক বন্ধের দাবি কৃষকদের। প্রতিনিধি আলিফ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পেঁয়াজ সমৃদ্ধ পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের অন্তত 20টি গ্রামে মাঠে মাঠে এখন শীতকালীন মুড়িকাটা পেঁয়াজ তোলা ও বাজারে পাঠানোর কাজে ব্যস্ত কৃষকেরা। গত কয়েক বছরের ধারাবাহিকভাবে লাভবান হওয়ায় এবছরও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ জমিতে মুড়িকাটা পেঁয়াজ রোপণ করেছিল চাষিরা। প্রথম দফায় উচ্চ মূল্যের পেঁয়াজের বীজ নষ্ট হয় রোপণের পরপর অসময়ের অতিবৃষ্টিতে। নতুন করে আবারও রোপণে গুনতে হয় দ্বিগুণ খরচ। তারপর দেরিতে রোপণের কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার আক্ষেপের মাঝে এখন মরার উপর খাড়ার গাদ বড় ধরনের দরপতন। পেঁয়াজ এখন বেচতেছে 1500 টাকা মন, সারের দাম প্রচুর পরিমাণ। মোটামুটি যাক ভালোই হয়েছে, কিন্তু দামের সময় আমরা দাম পেলাম না। আশা করি মানুষ পেঁয়াজ লাগাইছিল, সেরকম রেটে পেঁয়াজ বেচতে পারছে না। কৃষকরা বলছেন উত্তোলনের মৌসুমে বিদেশি পেঁয়াজে বাজার 6 লাভ। বর্তমান পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা মন। এতে লোকসানে পড়ছেন তারা। পেঁয়াজ যাই হোক একরকম হয়েছে, কিন্তু পেঁয়াজের নাই দাম, সার বিষের দাম অনেক বেশি। তো মনে করো বাবু সব শেষ হয়ে গেল, মেলা টাকা লস। সবজির আবাদ আমরা যেহেতু কৃষি গাড়িস্থ, আমরা এই আবাদটা ধরেন যে করি খাই। এখন যে আমার লস টস গেছে, সরকার যদি আমার দিকে একটু খেয়াল করতে তাহলে আমরা একটু বাঁচি উঠতাম। ঠিক আছে। কৃষি বিভাগ বলছে বেশি দামের আশায় অপরিপক্কিত পেঁয়াজ না তুলে পরিপক্ক হওয়ার পর ধীরে ধীরে পেঁয়াজ তোলা এবং বাজারজাতকরণের পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। অপরিপক্ক অবস্থায় পেঁয়াজ উত্তোলন করে ক্ষতিগ্রস্ত হবেন না, আপনারা সঠিকভাবে পরিপক্ক অবস্থায় পেঁয়াজটা উত্তোলন করেন। এতে আপনার যেমন পেঁয়াজের উৎপাদনও বা গড় উৎপাদনও বাড়বে এবং ভালো বাজার মূল্যও পাবেন। চলতি মৌসুমে ঈশ্বরদী উপজেলায় পেঁয়াজ আবাদ হয়েছে 920 হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,216 মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার আমাদের কৃষি। মাঠের পর মাঠ সরিষার হলুদ ফুলের মনোহরী রূপে জয়পুরহাটের প্রকৃতি সেজেছে এক অপরূপ সাজে। সরিষা ফুলের মৌ মৌ গন্ধ আকৃষ্ট করছে মৌমাছিদেরও। মাঠে হলুদ সরিষা ফুলের মাঝে রঙিন স্বপ্ন দেখছে স্থানীয় কৃষকরা।
এবছর আবহাওয়া অনুকূলে এবং সরিষার ফলন ভালো হওয়ায় গত বছরের লোকসান কাটিয়ে উঠবেন বলে মনে করেন মৌচাষীরা। প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। চাষের খরচ আর সময় কম হওয়ায় জয়পুরহাটে স্থানীয় কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সরিষা চাষ। বাজারে ভালো দাম থাকায় সরিষা চাষে আশার আলো দেখছেন তারা। সরিষার পাশাপাশি বিভিন্ন মাঠে শত শত মৌবক স্থাপন করে মধু আহরণ শুরু করেছে মৌচাষী এবং তরুণ উদ্যোক্তারা। আমরা আশা করছি যে মধু 20-25 মন আশা করছি আর কি। মধু 20-25 মন হলে একটু লাভবান হবো আর কি। আশা করি আমরা এই বছর মধু মোটামুটি ভালো ফলন উৎপাদন করতে পারবো। মধু আমরা পুরো বাংলাদেশে সাপ্লাই করে থাকি, যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। প্রতি বছরের ন্যায় পোষা মৌমাছির শত শত বক্স নিয়ে মাঠে হাজির হয়েছেন মৌচাষীরা। স্থানীয় বাজারে এই মধু কেজি প্রতি 350 থেকে 500 টাকায় বিক্রি করা হয়। আর এই মধু নিতে এবং সংগ্রহ করতে প্রতিনিয়ত ভিড় করছেন জনসাধারণ। সরিষার আলের পাশে রাখে, ওখান থেকে মৌমাছি সরিষার ক্ষেত ঘুরে ঘুরে মৌমাছি মধু সংগ্রহ করে এবং বাক্সের মধ্যে জমা করে। এখান থেকে মধু সংরক্ষণ করে খেয়ে থাকি। আর আমরা জানি যে মধুর মধ্যে অনেক উপকারিতা আছে। সরিষা ক্ষেতের কাছে রাখে এবং ওখান থেকে মধু সংগ্রহ করে। দাম বৃদ্ধির কারণে ভালো লাভের আশায় এবার প্রচুর পরিমাণে আলুর আবাদ হয়েছে উল্লেখ করে এবছর জেলায় সরিষার আবাদ কম হলেও বাম্পার ফলন এবং ব্যাপক মধু সংগ্রহের সম্ভাবনার কথা তুলে ধরেন এই কৃষি কর্মকর্তা। এবছর অলরেডি 850টি মৌবক্স স্থাপন করা হয়েছে। আমরা আশা করতেছি যে এখান থেকে আমরা প্রায় 8000 কেজি মধু আহরণ করতে পারব। সরিষা ক্ষেতে মধু চাষ করায় পরাগায়নের ফলে একদিকে যেমন সরিষার ফলন বাড়ছে, অন্যদিকে ফুল থেকে মধু সংগ্রহ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষক এবং মৌচাষীরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো লাভের মুখ দেখবেন, এমনটাই প্রত্যাশা তাদের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। এবারে গ্রাম বাংলার খবর। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সব সংকট কেটে যাবে। অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রয়েছে, তারা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দেশকে গণতন্ত্রমুখী করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে রংপুর জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ জেলার 8 উপজেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বাংলাদেশটাকে স্বাধীনতামুখী করতে হবে, বাংলাদেশটাকে গোষ্ঠীতন্ত্রের বাইরে নিয়ে গিয়ে জনগণের বাংলাদেশ করতে হবে। এই লক্ষ্যে আমাদের এই সাংগঠনিক সভা, এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুষ্টিয়ায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। কুষ্টিয়া জেলা প্রশাসন ও বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আয়োজনে এ সময় ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ ফিরোজ হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন। পরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখায় 3 জনকে পুরস্কৃত করা হয়। রংপুর ঢাকা মহাসড়কে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা আনিসুর রহমান রানু সহ 2 আরোহীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে 2 জন। সোমবার রংপুর ঢাকা মহাসড়কের পীরগঞ্জের জামতলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ সদরের জামতলা এলাকায় সোমবার বিকেলে 2টি মোটরসাইকেলে 4 জন আরোহী সহ বিপরীত দিক থেকে আসা 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোজাহিদ ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় আনিসুর রহমান রানুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। বান্দরবান রুমা উপজেলায় কেপলাংপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফ-এর 2 সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে
জানা যায়। 2020 সাল থেকে পার্বত্য জেলায় পাহাড়ি সম্প্রদায়ের বম জনগোষ্ঠীর কিছু বিপথগামী যুবক কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট KNF নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে। এদিকে তাদের সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নির্মূলে 2022 সালের অক্টোবর মাস থেকে বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। মাগুরায় 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে শালিখা উপজেলা বিএনপির আয়োজনে এক জনসভা আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদের সভাপতিত্বে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। জনসভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে থাকা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করার জন্য আহ্বান জানানো হয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সাংগঠনিক করার লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলার শ্যামকুর ইউনিয়নের শ্যামকুর স্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। দলটি কেন্দ্রীয় কর্মসূচি 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশালের মুলাদিতে গ্রামীণ অবকাঠামো সংস্কার TR কাবিটা ও কাবিখা প্রকল্পের টাকার হরিলুট এর অভিযোগ উঠেছে। কাজ না করে কাগজে কলমে শেষ দেখিয়েছেন সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। এই শিরোনামে দেশের জনপ্রিয় চ্যানেল মাই টিভিতে নিউজ প্রকাশে উপজেলা প্রশাসন পুনরায় প্রকল্পের কাজ শুরু করেন। এতে খুশি স্থানীয়রা ও ধন্যবাদ জানিয়েছেন মাই টিভিকে। বাকি কাজ শেষ করার দাবি সাধারণ মানুষের। ছেলে মেয়ে কোনো সময় ওই মাদ্রাসায় যাইতারে না, পানির পানে বাসা খালে, হেডু আমরা চাই আমাদের রাস্তাটা যেন ঠিক মতো হয়। এই কাজটা হলে এলাকার মধ্যে মসজিদ যাবে, যাতায়াতের আমাদের সুবিধা হবে। মাই টিভিতে নিউজ দেওয়ার পর আমরা কাজটা পাইছি। কাজ পাওয়ার পর এখন কিছুদিন অগ্রসর হইয়া এখন সামনে যেটু আছে ভাই ওটুতে কাজ ক্লিয়ার করিয়া করে। যশোরে সুবিধা বঞ্চিত 500 জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যশোর শহরের টাউন হল ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান। গাজীপুরের সদর উপজেলার ডাগড়ি এলাকায় 2 মাসের এক শিশুকে বিক্রি করার খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিমের সহায়তায় শরীয়তপুর জেলার সারেকান্দি গ্রামের লুৎফুর রহমানের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে মা বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলার বিএনপির নেতা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, জয়দেবপুর থানার তদন্ত ওসি সেলিম আহমেদ সহ সংবাদকর্মীরা। টাঙ্গাইলের ধনবাড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ধনবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান। উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার সহ অন্যান্যরা। এ সময় ধনবাড়ি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সানোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা হোসাইন, ধনবাড়ি প্রেস ক্লাবের সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুষ্টি গুণাগুণ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে দিনব্যাপী হয়ে গেল ব্যতিক্রমী পুষ্টি মেলা। গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে PKSF এর সহযোগিতায় সোমবার উপজেলা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। প্রান্তিক পর্যায়ের পুষ্টির গুণাগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে মেলায় 10টি স্টলে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি ও খাবার প্রদর্শন করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের অংশগ্রহণে তীর ধনুক নিক্ষেপ,
বিতর্ক প্রতিযোগিতা, নাটিকা প্রদর্শন শেষে আলোচনা সভার মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, PKSF এর ব্যবস্থাপক কপিল কুমার পাল, গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক অসীম রাউত, RMTPর প্রকল্পের ব্যবস্থাপক AMM খালিদ সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বেগম খালেদা জিয়া বিএনপি সংস্কারের কথা ভীষণ 2030 প্রকাশের মধ্য দিয়েই উল্লেখ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার 31 দফাও উল্লেখ করেছেন। সোমবার কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা 4 চর ফ্যাশন মনপুরা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপু সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক যুবদলের সভাপতি ইয়ারুল আলম লিটন, যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন। এবারে আন্তর্জাতিক সংবাদ। অ্যাপল ও চীনা স্মার্টফোন নির্মাতাদের টেক্কা দিতে বাজারে নতুন ফোন নিয়ে হাজির দক্ষিণ কোরীয় কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্স। গ্যালাক্সি S25 সিরিজের সর্বনিম্ন দাম $799 থেকে $1299। আর বছরের প্রথমার্ধে অ্যাপলের আইফোনের একই ধরনের ফোন বাজারে লঞ্চ করার সময়ে S25s আনার পরিকল্পনা স্যামসাংয়ের। সেক্ষেত্রে বলাই যায় স্যামসাং ও অ্যাপলের মধ্যে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্ট। টেক জায়ান্ট অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব পুরনো। এরই মধ্যে স্মার্টফোন প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে এলো গ্যালাক্সি S25। বৈশ্বিক স্মার্টফোনের বাজারে অ্যাপল ও চীনা নির্মাতাদের টেক্কা দিতেই সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি উন্মোচন করে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স। নিজেদের মোবাইল চিপ এক্সিনোস ব্যবহার না করে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত গ্যালাক্সি S25 সিরিজে স্যামসাং ব্যবহার করেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 এলিট মোবাইল প্ল্যাটফর্ম। আর স্মার্টফোনটিতে ডিফল্ট AI ইঞ্জিন হিসেবে রয়েছে গুগলের জিমিনি। পাশাপাশি কোম্পানির নিজস্ব আপগ্রেডেড ইনহাউস ভয়েস অ্যাসিস্ট্যান্টও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালাক্সি S সিরিজের S25, S25 প্লাস ও S25 আলট্রা উন্মোচন করা হয়। এর মধ্যে S25 এর সর্বনিম্ন মূল্য $799, S25 প্লাস ও S25 আলট্রা এর দাম শুরু $1299 দিয়ে। এর মধ্যে 6.9 ইঞ্চি ডিসপ্লে আলট্রা মডেলের ডিজাইন উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি আপগ্রেড করা হয়েছে ক্যামেরার হার্ডওয়্যারও। নতুন মডেলের ক্যামেরা প্রযুক্তি অনেকটাই আগের মডেলের মতোই। অবশ্য আলট্রা মডেলটিতে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রিয়ার ক্যামেরার জায়গায় আনা হয়েছে 50 মেগাপিক্সেল সেন্সর। অনুষ্ঠানের শেষের দিকে স্যামসাং ফ্ল্যাগশিপ মডেলের একটি পাতলা সংস্করণ S25 এজ প্রদর্শন করা হয়। বছরের প্রথমার্ধে অ্যাপলের আইফোনের একই ধরনের ফোন বাজারে লঞ্চ করার সময় S25 এজ আনার পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। অ্যাপলের আগে AI সমৃদ্ধ ফোন বাজারে আনলেও গত বছর স্মার্টফোনের বাজারে মার্কিন প্রতিদ্বন্দ্বী ও চীনা কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে ছিল স্যামসাং। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।